শুরুতে দেখানো হয় গিল নামের এই ছেলেটাকে। পরিবার ছেড়ে এই শহরে এসেছিল ভালো একটা চাকরির আশায়, আর বর্তমানে জব হারিয়ে বহু জায়গায় ইন্টারভিউ দিয়েও কোনো লাভ হচ্ছে না। তবে সে একটা স্পেশাল ট্যালেন্ট ব্যবহার করে ঘর ভাড়া এবং খাওয়ার টাকা জোগাতে পারে। তার ট্যালেন্ট হচ্ছে সে খুব সহজেই ক্ল মেশিনের গেম খেলতে পারে, যার নিয়ম হচ্ছে $1 দিয়ে 3 বার সুযোগ পাবে গেম খেলার। এই 3 বারে যত কটা সম্ভব প্রোডাক্ট উঠাতে পারবে ক্রেনের মতো এই কন্ট্রোলার ব্যবহার করে। তো সে খুব সহজেই তুলতে পারত আর সেই প্রোডাক্টগুলো বিক্রি করে দিত। এভাবেই চলছিল তার দিনকাল। একদিন সকালে তার বন্ধু হুইবিয়াম বলে নিচের ফ্লোরে নতুন এক ভাড়াটিয়া উঠেছে, তারা নাকি একটা বেকারি শপ খুলবে। এরপর দুধ শেষ হয়ে যাওয়ায় গিল বের হয়ে যায় কেনার জন্য। রাস্তায় কাচের ভাঙা বোতল দেখে ময়লার ঝুড়িতে ফেলে রাখে। তখন লক্ষ্য করে এখানে একটা নতুন বেকারি শপ খুলেছে, আর এটাই হচ্ছে তার নতুন প্রতিবেশীর দোকান। এরপর রাতের বেলা বেলকনিতে এসে তার ময়লা কম্বলটা ঝাড়ে। তার মধ্য থেকে কিছু একটা নিচে পড়ে যায়, সেটা ছিল তার নেক পিলো। সেটা কুড়িয়ে নিয়ে যখন ফিরে আসছিল তখন একটা মেয়েকে দেখতে পায়, যে বেঞ্চে বসে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছিল। মেয়েটাকে দেখতেই যেন তার সময় থমকে যায়। তার সৌন্দর্যে সে পুরো বিমোহিত হয়ে পড়ে। পরদিন তার বন্ধুকে বলে মেয়েটা ছিল পরীর মতো সুন্দর, আমি হতবাক হয়ে তাকিয়েছিলাম। এরপর ক্ল মেশিনে গেম খেলে হুইবিয়ামকে বেশ কিছু উপহার জিতিয়ে দেয়। বাড়ি ফিরে যখন লিফটে ওঠে তখন সেই মেয়েটা, যাকে গতকাল বেঞ্চে বসে থাকতে দেখেছিল, সে খুবই অদ্ভুতভাবে সামনে দাঁড়িয়ে থাকে আর হঠাৎ আক্রমণ শুরু করে। আত্মরক্ষা করতে গিয়ে হাতের পুতুলটা দিয়ে তাকে ধাক্কা দেয়। এতে সে আরো রেগে গিয়ে তার ঘাড় ধরে মারতে শুরু করে। শেষমেশ উপায় না থাকায় মাথা দিয়ে মেরে মেয়েটার হাত থেকে রক্ষা পায়। পরদিন ঘুম ভাঙলে লাঠি নিয়ে সেই মেয়েটাকে খুঁজতে থাকে। কোথাও খুঁজে না পেয়ে বাহিরে চলে আসে। দেখে সেই নতুন বেকারিটা ওপেন হয়েছে। কাছে গিয়ে যখন ভালোভাবে দেখছিল তখন বেকারির ম্যানেজার আরা এসে তার পাশে দাঁড়ায়। হতভম্ব হয়ে গিল বলে সে রুটি কিনতে এসেছে। এরপর আরা জিজ্ঞেস করে আপনার বাসা কি এখানেই? গিল বলে আমরা একই বিল্ডিং এ থাকি, আমি থাকি উপরের তলায়। এই শুনে তার বস সিউনজেকে ডেকে বলে এই ছেলেটা আমাদের বিল্ডিং এ থাকে। গিল তাকে দেখতেই চিনতে পারে যে এই মেয়েটাই হচ্ছে সেই পরীর মতো সুন্দর মেয়েটা, যাকে গতকাল মেরে মাথা ফাটিয়ে দিয়েছিল। তাই ভয়ে মুখ লুকিয়ে বেরিয়ে যায়। তবে সিউনজি তাকে পেছন থেকে ডাক দেয়। এই শুনে আরো ভয় পেয়ে ফুল স্পিডে দৌড়ে পালিয়ে যায়, কিন্তু সিউনজি তাকে তাড়া করে ধরে ফেলে। সে গত রাতের জন্য সরি বলতে যাবে, তবে সেই বিষয়ে কিছু না বলে সিউনজি বলে আপনি আমাদের প্রতিবেশী আর নতুন কাস্টমার, তাই এই উপহারটা দেওয়ার জন্য আপনার পিছু করেছিলাম। এই শুনে সে বেশ অবাক হয়ে যায় আর সারাদিন ভাবতে থাকে মেয়েটাকে মেরে মাথা ফাটিয়ে দিয়েছিল, সেই বিষয়ে তাকে কিছুই বলল না। তাহলে কি মেয়েটার স্মৃতি ভুলে যাওয়ার রোগ আছে? এরপর ঘড়িতে তখন বাজে রাত 2টা। সিউনজি তার ঘরে ঘুমিয়েছিল। স্বপ্নে দেখে ঘুটঘুটে অন্ধকারের মধ্যে একটা মেয়ে বসে আছে, আর তখনই তার ঘুম ভেঙে যায়। এদিকে গিল লক্ষ্য করে বিল্ডিং এর নিচে একটা মেয়ে অদ্ভুতভাবে দাঁড়িয়ে রয়েছে। এই রহস্য উদ্ঘাটন করতে ফ্রিজ থেকে দুধ বের করে খেয়ে ফেলে। খালি প্যাকেটটা নিয়ে বলতে থাকে এত রাতে বের হতে হয়েছে দুধ কেনার জন্য। তবে মেয়েটা সেখানে ছিল না, মেয়েটা ছিল পাশের রাস্তায়। মুচকি হেসে রাস্তার মাঝখানে চলে আসে। একটা লোক এসে তাকে বাঁচায়, তবে মেয়েটা চাইছিল অ্যাক্সিডেন্ট করতে। তাদের চিৎকার চেঁচামেচি শুনে সেদিকে দৌড়ে যায় গিল। সে ওই লোকটাকে অপরাধী ভেবে মারতে যাবে, তখন লোকটা ছবি বের করে বলে আমার নাম সাংসু, আর এটা হচ্ছে আমার মেয়ে সিউনজি। এখন তোমার পরিচয় দাও, কেন আমার মেয়ের পিছু করছিলে? গিল বলে গতরাতে আপনার মেয়ে লিফটের মধ্যে খুবই অদ্ভুত আচরণ করেছিল, আর আজকেও ব্যালকনি থেকে দেখতে পাই সে অদ্ভুতভাবে দাঁড়িয়ে আছে। এই শুনে সিউনজি গালি দিয়ে বলে তাহলে তুই সেই লোক যে আমার মাথা ফাটিয়ে দিয়েছিলি। এই দেখে সাংসু তার মেয়েকে আটকায় আর বলে আমাদের থেকে দূরে থাকো, আর এইসব বিষয়ে কাউকে কিছু বলবে না। কিন্তু সিউনজি তাকে মারার জন্য ছটফট করছিল। এই দেখে সে ভয়ে পালিয়ে যায়। এর কিছুক্ষণ পর দেখা যায় সিউনজি এখন ঘুমিয়ে পড়েছে। সাংসু তাদের কর্মচারী আরাকে বলে ও একা কিভাবে রাস্তায় বের হয়ে গেল, তুমি কোথায় ছিলে? আরা বলে আমি ওকে কন্ট্রোল করতে পারিনি, ও আমাকে রেখেই বেরিয়ে গিয়েছিল। এরপর দিন সকালে গিলের সাথে লিফটে উঠে সিউনজি তাকে দেখতেই সে ভয়ে ক্ষমা চাইতে শুরু করে। তবে সিউনজির গত রাতের কোনো কিছুই মনে নেই। সে বুঝতে পারে না ছেলেটা কেন সরি বলছে। সেদিন রাতে সিউনজি তার বাবার সাথে বের হয়, আর দূর থেকে তাদের ফলো করছিল গিল। ঘড়িতে তখন 2টার বেশি বাজে। সে দেখে সিউনজি প্রথমে চলে আসে তাদের পার্কে। সেখানে কিছুক্ষণ থেকে পছন্দের কেক খেতে চলে যায় সুপার শপে। তারপর দেখে পানির বোতলটা পর্যন্ত নিজের হাতে ধরে না, ভাব নিয়ে দাঁড়িয়ে রয়েছে, আর পানি পান করাচ্ছে তার বাবা। সাংসু বলে তোমার জন্য কয়েকদিন পর পর বাড়ি চেঞ্জ করতে হয়, এবারও ভেবেছিলাম ভাড়ায় থাকবো, কিন্তু এখানে ফ্ল্যাট কিনতে বাধ্য করলে কেন? সিউনজি বলে খুব শীঘ্রই এই জায়গার দাম বেড়ে দ্বিগুণ হবে, তখন ফ্ল্যাটটা বিক্রি করে অনেক টাকা লাভ করতে পারবে। এই বলে অদ্ভুত অঙ্গভঙ্গি করে তৎক্ষণাৎ ঘুমিয়ে পড়ে। সাংসু তাকে পিঠে তুলে বাড়ি যাবে, তখনই তার মেরুদণ্ডে প্রচন্ড ব্যথা পায়। সিউনজি প্রায় পড়েই যাচ্ছিল, তখন গিল দৌড়ে এসে তাকে ধরে ফেলে। এরপর দেখা যায় মেরুদণ্ডের চিকিৎসার জন্য তাকে অ্যাম্বুলেন্সে করে নেওয়া হচ্ছে, আর এদিকে সিউনজি ঘুমিয়ে রয়েছে গিলের পিঠে। আরা জিজ্ঞেস করে তুমি
তুমি কি জব করো? গিল জানায় তার আপাতত কোনো জব নেই। তারপর সে হসপিটালে চলে আসে সাংসুকে দেখতে। সাংসু বলে যা যা আনতে বলেছিলাম তা বের করো। দেখা যায় সে গিলের বায়োডাটা বা সিবি দেখতে চাইছিল। দেখে তার রেজাল্ট ছিল খুবই অ্যাভারেজ, আর কয়েকটা চাকরি থেকে বের করে দেওয়া হয়েছিল বাজে পারফরমেন্সের কারণে। আর বর্তমানে সে বেকার। সবকিছু দেখে সাংসু বলে তোমাকে একটা চাকরি দিতে পারি। দিনের বেলা আমার বেকারি শপে কাজ করবে এবং রাত 2টা থেকে 5টা পর্যন্ত আমার মেয়েকে নিয়ে বাহিরে ঘুরবে। সে কোনো স্বাভাবিক মেয়ে নয়, তার সাথে রয়েছে একটা ভূত। প্রতি রাতে ঘুমানোর পরে সেই ভূতটা চলে আসে তার শরীরে। এই ভূতটা জন্মের পর থেকে তার ভেতরে রয়েছে। সিয়ঞ্জির মায়ের পূর্বপুরুষরা কোনো এক অভিশপ্ত কারণে একটা ভূতের সম্মুখীন হয়েছে। ভূতটা রাতের চাঁদের আলোয় ঘুরতে পছন্দ করে, তাই প্রতি রাতে তাকে নিয়ে ঘুরতে হয়। তবে আমার মেয়েটা এসব কিছুই জানে না। রাতের ঘটনাগুলো তার মনে থাকে না। অনেক ওঝার কাছে ঝাড়ফুঁক করেও কোনো লাভ হয়নি, তাই আজ থেকে রাতের বেলা তাকে ঘোরানোর দায়িত্বটা তোমাকে নিতে হবে। এসব শুনে সে প্রচন্ড ভয়ে চলে যাচ্ছিল, তবে নিজের বেকারত্ব গোছাতে এবং সাংসুর রিকোয়েস্টে রাজি হয়ে যায়। সেই রাতে সিয়ঞ্জির ভূতটা তাকে দেখতেই মারার জন্য এগিয়ে আসে। বলে ওর শক্ত মাথাটা আমি এখনই ফাটিয়ে দেব। তখন আরা তাকে বুঝিয়ে শুনিয়ে ঠান্ডা করে। এরপর তারা ঘুরতে বেরোয়। ভূত বলে আমি সাধারণ কোনো ভূত নই, আমি একজন হায়ার লেভেলের ডেঞ্জারাস ভূত। আমার 2টো বড় শিং আর 2টো পাখা রয়েছে, যা তোর মতো সাধারণ মানুষের চোখে দেখা সম্ভব নয়। পরদিন গিল হসপিটালে এসে সাংসুকে বলে সে এই বিপজ্জনক চাকরিটা করতে পারবে না। ভূতটা তাকে মোটেও পছন্দ করে না। সাংসু তাকে রিকোয়েস্ট করে বলে আমি কয়েকদিনের মধ্যেই সুস্থ হয়ে যাব, এই কয়েকটা দিন দয়া করে আমার মেয়েটাকে দেখে রাখো। তাই সে আবারও বাধ্য হয় জবটা করতে। পরদিন প্রথমবারের মতো বেকারিতে কাজ করতে যায়। তখন আরা সিয়ঞ্জিকে বলে তোমার বাবা ওকে কাজে রেখেছে। আরা তাকে সাইডে এনে বলে রাতের কোনো কিছুই ওর মনে থাকে না। ওর শরীরটা তখন ভূতের দখলে চলে যায়। তবে ভয় পেও না, ভূতটা তোমাকে মারবে না। সেই রাতে ভূতটা তার সাথে ইমোশনাল গেম খেলে। ইনোসেন্ট ভাব নিয়ে তাকে প্রপোজ করে বসে। তখন গিলের মনে পড়ে সাংসু বলেছিল ভূতটা ইমোশনাল ফাঁদে ফেলতে চাইবে, তাতে সাড়া দিলে সে আরো বেশি শক্তিশালী হয়ে বেশি সময় ধরে সিয়ঞ্জির শরীরে অবস্থান করবে। এই কথা মনে পড়তেই চিৎকার করে বলে আমি এই ফাঁদে পড়ব না। তখন ভূতটার মনে পড়ে তার পছন্দের খাবারের কথা। সুপার শপের ছেলেটাকে বলে এই হোয়াইট এবং মিন্ট চকলেট কেকগুলো আমার জন্য স্টক করে রাখবি, যদি এসে না পাই তাহলে তোর খবর করে ছাড়বো। তখন এই মেয়েটাও আসে ওই একই ফ্লেভারের কেক নেওয়ার জন্য। তবে ভূতটা সবগুলো নিয়ে স্টক ফাঁকা করে দিয়েছিল। কেক না পেয়ে মেয়েটা কান্না শুরু করে। এরপর দূর থেকে দেখে তাকে দেখিয়ে দেখিয়ে কেক খাচ্ছে। কেকটার নিচে ফেলে দিয়ে আর একটা বের করে, আর সেটা ওই মেয়েটাকে নেড়ে চেড়ে দেখায়। যা দেখে মেয়েটা প্রচন্ড মন খারাপ করে দৌড়ে চলে যায়। গিল বলে সত্যিকারের ভূত এমন হাস্যকর হতে পারে না। এই শুনে ভূত রেগে বলে আমাকে রাগালে এই মেয়েটাকে অনেক কষ্ট পেতে হবে। এই বলে টেবিলটা ফেলতে যায়, তা না পেরে সেখানের সমস্ত জিনিসগুলো ফেলে দেয়। এরপর একটা ঝিঝি পোকা নিয়ে মুখে ঢুকিয়ে দিবে। তখন সে তাকে ধরে ফেলে। বলে আমি বিশ্বাস করেছি তুমি সত্যিকারের ভূত, তবে সিয়ঞ্জিকে কষ্ট দিও না, মেয়েটা নিরপরাধ। অনেকেই বলে খেলা দেখার মজা ঠিকই আছে, কিন্তু আসল টেনশন আর থ্রিলটা আসে তখনই যখন নিজের অনুমানটা সঠিক হয়। আমরা জানি আপনারা চান একটু আলাদা এক্সাইটমেন্ট, তবে সেই এক্সাইটমেন্ট হোক স্মার্ট আর সেফ। এটা হচ্ছে এক ভিন্ন প্ল্যাটফর্ম যেখানে খেলাটা উপভোগ করার পাশাপাশি আপনার অনুমানও থাকবে গেমের অংশ। এখানে সবকিছু সহজ, ঝামেলাহীন এবং সেফ ভাবে করা হয়েছে। শুধু ম্যাচ উপভোগ করুন আর অনুমান করে গেম খেলে দেখুন আপনার স্পোর্টস সেন্স কতটা শক্তিশালী। আর এখানে লেনদেন করতে পারবেন সরাসরি বিকাশ নগদ রকেট দিয়েই। ভাবুন তো আপনার সঠিক সিদ্ধান্ত যদি আপনাকে ছোট্ট একটা বাড়তি আনন্দ এনে দেয়, তাহলে গেমটাই অন্যরকম লাগবে। যা শুনলাম এটা শুধু শুরু, আসল জিনিসটা পিন করা কমেন্টে আপনার জন্য অপেক্ষা করছে। আর হ্যাঁ, প্রোমো কোড CINE এটা দিয়ে রেজিস্ট্রেশন করুন, সেখানে থাকছে আরো চমক। পরদিন দোকানে সিয়ঞ্জি তাকে কাজ বুঝিয়ে দিচ্ছিল। ওইদিকে গিল অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকে, ভাবে ভূতের বিষয়টা কি সত্যি নাকি অভিনয়। তখন সিয়ঞ্জি বলে আমাকে ভয় পাওয়ার কিছু নেই, আরার সাথে যেভাবে ফ্রি হয়ে কথা বলো আমার সাথেও ওইভাবে বলবে। এই বলে সে কলেজের উদ্দেশ্যে বেরিয়ে যায়। এরপর শিডিউল অনুযায়ী ঘড়ি দেখে ঠিক 2টার সময় ব্যাগ, পানি আর প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে বেরিয়ে পড়ে। ভূতকে নিয়ে চলে আসে পার্কে। ভূত বলে আরো জোরে ধাক্কা দাও। এই শুনে সমস্ত শক্তি দিয়ে এমন ধাক্কা দেয় যে সে উড়ে গিয়ে মুখ থুবড়ে পড়ে। এতে তাকে মারার জন্য তাড়া করে। সাংসু হসপিটালে বসে ফোনের ট্র্যাকার অ্যাপে দেখছিল তার মেয়ে গিলকে তাড়া করছে। সে দিনের বেলা কাজের ফাঁকে লুকিয়ে সিয়ঞ্জিকে দেখত। সে যে তাকে পছন্দ করতে শুরু করেছে তা বোঝার বাকি ছিল না। রাতে ভূতটা কেক খেতে গেলে শপের ছেলেটা জানায় কেক স্টক আউট। এই শুনে ইমোশনাল অভিনয় করে বলে আমি আর অল্প কিছুদিন বাঁচবো, এই কেক হচ্ছে আমার বেঁচে থাকার অনুপ্রেরণা। এই শুনে ছেলেটার চোখে পানি চলে আসে আর লুকিয়ে রাখা একটা কেক বের করে দেয়। সেটা ছিনিয়ে ভূত বলে তোর সাহস হলো কিভাবে
আমার সাথে মিথ্যে বলার। তখন ওই মেয়েটা আজকেও এসে দেখে একমাত্র কেকটা নিয়ে গিয়েছে। তাই পরদিন প্রচন্ড রেগে সিয়ঞ্জির বেকারিতে এসে অনেকগুলো রুটি খেয়ে চলে যায়। তবে প্রায় সময়ই ভূত একটা মাটির পাত্র খুঁজে বেড়াতো। এদিকে দিনের বেলা সিয়ঞ্জি ও গিলকে লুকিয়ে দেখতো। তাদের মধ্যে ধীরে ধীরে বন্ধুত্ব হয়ে যায়। গিল ভূতকে জিজ্ঞেস করে এমন কার্লি চুল আর অদ্ভুত মেকআপ কে করিয়ে দেয়। ভূত বলে ম্যাজিক দিয়ে 1 সেকেন্ডে করে ফেলি। তবে দেখা যায় ভূতটা আরার সাহায্যে অনেক সময় নিয়ে সাজগোজ করত। আর যখন গিলের ঘুম চলে আসতো তখন সেও ঘুমিয়ে পড়তো। বাড়ি নিয়ে এলে আরা তার মেকআপ উঠিয়ে দিত যেন সিয়ঞ্জি ঘুম থেকে উঠে নিজেকে আগের মতো দেখে। পরদিন আরা গিলকে বলে একদিন সে ভূতকে একটা ফেক ম্যাজিক দেখিয়ে বাজিতে হারিয়ে দিয়েছিল আর শর্ত হিসেবে বলেছিল তার সাথে এক জায়গায় যেতে হবে। সেই জায়গাটা ছিল এক তান্ত্রিক বা ওঝার বাড়ি। সেখানে ভূতকে বেঁধে অনেক তন্ত্রমন্ত্র করেও তাড়ানো যায়নি। সিয়ঞ্জির বডি থেকে কিভাবে বের হবে তা এই ভূত ছাড়া আর কেউ জানে না। এই শুনে গিলের মাথায় আইডিয়া আসে। সেও বাজি ধরে ভূতকে হারিয়ে ভূতের মুখ থেকে সব তথ্য বের করবে। প্ল্যান অনুযায়ী সেদিন রাতে তাকে নিয়ে আসে ক্ল মেশিনের কাছে। বলে যে কোনো একটা পুতুল সিলেক্ট করো, 3 বারের মধ্যে পুতুলটাকে তুলে আনবো। ভূত বলে যদি না পারো তাহলে সিয়ঞ্জির বডিতে 3 ঘন্টার পরিবর্তে 6 ঘন্টা সময় ধরে থাকবো। গিল বলে যদি আমি জিতি তাহলে বলতে হবে যে কি করলে তুমি ওকে মুক্তি দিবে। সে তার শর্তে রাজি হয় এবং সাদা একটা পুতুল দেখিয়ে দেয়। গিল পরপর 2 বার ব্যর্থ হলে সে তাকে নিয়ে হাসি ঠাট্টা শুরু করে। এরপর সে মুচকি হেসে শেষ ট্রাই করে সহজেই তুলে আনে আর বলে শর্ত অনুযায়ী এখন বলো কিভাবে সিয়ঞ্জিকে মুক্তি দিবে। সে বলে আমার নাম ধরে 3 বার বলতে হবে যে সিয়ঞ্জির বডি থেকে বেরিয়ে যাও, তাহলে চলে যাব। গিল বলে বলো তোমার আসল নাম কি। সে বলে শর্ত অনুযায়ী যা জানতে চেয়েছিলে তা বলেছি, আমার নাম বলতে হবে তা বাজির শর্তে ছিল না। এরপর দিন তারা এক দোকানে আসে রুটি ডেলিভারি করতে। এখানে তারা হোলসেলে রুটি বিক্রি করত। সেই দোকানে গিলের সাথে ইয়ংসিক নামের একটা লোকের ধাক্কা লাগে। সিয়ঞ্জি ছুটে এসে তাকে সরি বলে। তবে লোকটা অদ্ভুতভাবে তার দিকে তাকিয়ে থাকে এবং তার হাত ধরতে যাবে। তখন গিল তার হাত ধরে সরি বলে। এরপর লোকটা চলে গেলে সিয়ঞ্জি বলে তার মনে হয় রাতের বেলা ঠিকভাবে তার ঘুম হয় না আর এটাও মনে হয় তার স্বপ্নে একটা ছেলে ছায়ার মতো লেগে থাকে, তাকে সব সময় প্রোটেক্ট করে। এই শুনে গিল খুব খুশি হয়, ভাবে রাতে তাকে প্রোটেক্ট করার বিষয়টা সিয়ঞ্জি ফিল করতে পারছে। সেদিন রাতে তারা নদীর পাড়ে বসেছিল। তখন হঠাৎ অনেক পুলিশের ভিড় আর সাইরেন শোনা যায়। যেখানে একটা লোক ব্রিজ থেকে নদীতে ঝাঁপ দেওয়ার জন্য দাঁড়িয়েছিল। সে বলে আমার সব শেষ, তাই লাফ দিয়ে নিজেকেও শেষ করে দিব। পুলিশ তাকে অনেক বোঝালেও সে কিছুতেই শুনছিল না। তখন সে লক্ষ্য করে একটা মেয়ে অর্থাৎ সেই ভূতটা নিচ থেকে হাত নাড়িয়ে কিছু একটা বলছে। সে ভাবে তাকে ঝাঁপ দিতে বারণ করছে। এই দেখে ইমোশনাল হয়ে কান্না করে দেয়। তবে ভালো করে লক্ষ্য করে শুনতে পায় সে বলছে এত অভিনয় না করে ঝাঁপ দাও, কোনো ব্যথা পাবে না, দেখো আমি কিভাবে ঝাঁপ দেই। এই বলে ফুল স্পিডে দৌড়ে এসে নদীতে ঝাঁপিয়ে পড়ে আর তাকে বাঁচাতে গিলও ঝাঁপ দেয়। তবে সে নিজেই সাঁতার জানতো না। পুলিশ এসে তাকে উদ্ধার করে কিন্তু কোথাও মেয়েটাকে খুঁজে পায় না। দেখা যায় সেই ভূতটা সাঁতার কেটে নদী পার হয়ে যাচ্ছে। এই দেখে ওই লোকটা মোটিভেশন পেয়ে নিজের সিদ্ধান্ত বদলে নেয়। এই ঘটনা টিভি নিউজে ছড়িয়ে পড়ে। তা দেখে সাংসু এবং আরা অনেক কথা শোনায়। আর যখন মারতে যাবে তখন সিয়ঞ্জি চলে আসায় অভিনয় করে তাকে বুকে জড়িয়ে নেয়। এরপর সিয়ঞ্জি বাবাকে হসপিটালে ড্রপ করার জন্য চলে যায়। তখন আরা বলে সিয়ঞ্জির স্বপ্ন হচ্ছে ফ্রান্সে গিয়ে হায়ার স্টাডি করবে। তবে ভূত না তাড়াতে পারলে আমরা কিভাবে তাকে অন্য দেশে পাঠাবো। সেই রাতে গিল যখন ভূতকে নিয়ে ঘোরার জন্য ওয়েট করছিল তখন সিয়ঞ্জি বেরিয়ে গিলকে দেখে ভয় পেয়ে যায়। বলে এত রাতে এখানে কি করছো। গিলও খুব হতভম্ব হয়েছিল কারণ এই প্রথমবার ভূতটা তার সাথে আসেনি। সিয়ঞ্জি বলে আজ কিছুতেই ঘুম আসছিল না, তাই হাঁটতে বের হলাম। আজ হচ্ছে মায়ের মৃত্যুবার্ষিকী। আমার 8 বছর বয়সে একা রেখে চলে গিয়েছিল। তখন হঠাৎ একটা গাড়ি চলে আসায় গিল তাকে সরিয়ে নেয়। তার এমন প্রোটেক্টিভ আচরণ সিয়ঞ্জির খুব ভালো লাগে। এরপর গিলকে নিয়ে চলে আসে মুভি দেখতে। মুভিটা ছিল খুবই রোমান্টিক। সিয়ঞ্জি গিলের হাতে হাত রাখে। এর কিছুক্ষণ পর গিল তার হাত ধরে। তার চোখের দিকে তাকাতেই সিয়ঞ্জি অদ্ভুত লুক দিয়ে ভয়ঙ্কর ভাবে হেসে ওঠে, অর্থাৎ ভূতটা চলে এসেছে। ভূত বলে এমন বিশ্রী চেহারা নিয়ে হাত ধরার সাহস কোথায় পেলি। এই বলে উঠে চলে যায়। যাওয়ার আগে এক কাপলকে শুধুই বিরক্ত করে। বলে পা উঠিয়ে বসার সাহস কে দিয়েছে, পা নামা নয়তো ভেঙে ফেলবো। এই বলে মুঠ ভরে পপকর্ন নিয়ে চলে যায়। এরপর কাউন্টার থেকেও পপকর্ন নিয়ে খেতে শুরু করে। গিল বলে তোমার কারণে সিয়ঞ্জির পরিবার তাকে হায়ার স্টাডির জন্য বিদেশে পাঠাতে পারছে না, তোমার আসল নামটা বলো, সেই নাম ধরে ডেকে তোমাকে মুক্ত করে দেই। এই শুনে সে রেগে বলে আগে আমাকে মন থেকে খুশি করতে হবে, তারপর ভেবে দেখবো। এখন আমাকে নিয়ে চলো ট্রাম্পোলিনে, অনেক দিনের ইচ্ছা বাউন্সি খেলবো। আমার কথা শুনলে ধীরে ধীরে সময় কমিয়ে আনবো, তারপর একটা সময় ওর বডিতে আর আসবো না। তখন একটা বিচের ছবি দেখে বলে আগে এখানে নিয়ে চলো। গিল বলে ওইখানে যেতে হবে দিনের বেলা, তবে তুমি তো আসো গভীর রাতে। ভূত বলে সিয়ঞ্জিকে নিয়ে যেও, আমি তার মধ্য থেকে সব দেখতে পাই।
তাই পরদিন সে সিউনজিকে নিয়ে সমুদ্র পাড়ে চলে আসে। সিউনজি বলে আর খুব ঠান্ডা লেগেছে, তাই সে আসতে পারেনি। এরপর গিল লক্ষ্য করে তার চোখ থেকে পানি গড়িয়ে পড়ছে। সিউনজি জানায় সে নিজেও বুঝতে পারছে না কেন কান্না করছে। গিল বুঝে যায় এই কান্নাটা ছিল ভূতের, পছন্দের জায়গায় আসতে পেরে খুশিতে কান্না করছে। এরপর ছবি তুলে আর মজা করে ভালো একটা সময় কাটায়। এরপর রাতের বেলা গিল দেখে ভূতটা গাছে পানি দেয়, তারপর একটা মাটির পাত্র খুঁজে নেয়। গিল বলে তোমার কথা মতো সিউনজিকে নিয়ে সমুদ্র পাড়ে গিয়েছি, তুমিও এনজয় করেছো, তাই আজকে জলদি চলে গিয়ে আমাকে ছুটি দাও। এই শুনে ভূত রেগে পাত্রটা ভেঙে বলে আগেই বলেছি খুশি মনে আমার ইচ্ছাগুলো পূরণ করতে পারলে আমি চলে যাব, আর যদি আমাকে এভাবে রাগানো হয় তাহলে ওর ক্ষতি করব। এই বলে ঘাস নিয়ে খেতে শুরু করে, তারপর রাস্তার মাঝখান দিয়ে দৌড়ায়। গিল তাকে থামানোর জন্য ছুটে গেলে অল্পের জন্য অ্যাক্সিডেন্ট থেকে বেঁচে যায়। ওইদিকে ভূতটা কিছু দূর যাওয়ার পর তার পা আটকে যায়, কিছুতেই সামনে এগোতে পারছিল না। উপরে লক্ষ্য করে দেখে একটা মন্ত্রপুত দড়ি ঝোলানো। তখন গিল এসে তার মুখের ময়লা মুছে দেয়, বলে উল্টাপাল্টা জিনিস খেলে অসুস্থ হয়ে পড়বে, প্রমিস করছি খুশি মনে তোমার ইচ্ছেগুলো পূরণ করব, তবে তোমাকেও তোমার কথা রাখতে হবে। তারপর দিন গিল তাকে টিম্পোলিনে নিয়ে আসে। সে প্রচন্ড খুশি হয়ে বাউন্সি খেলে। তখন তার চোখের সামনে ভেসে ওঠে পুরনো কিছু স্মৃতি। যখন সিউনজি ছোট ছিল তখন এভাবেই বাবা মায়ের সাথে বাউন্সি খেলতো। এরপর তারা সেখানে বাস্কেটবল ফুটবল খেলে এনজয় করে। তারপর নিয়ে আসে ফ্লাওয়ার পার্কে। গিল বলে নিশ্চয়ই তুমি ফুল পছন্দ করো। ভূত বলে আমি হচ্ছি একটা ভয়ঙ্কর ভূত, এসব আজে বাজে জিনিস পছন্দ করি না। তবে দেখা যায় তার ড্রেসটা ছিল ফ্লোরাল ডিজাইনের। ফুল এতটাই পছন্দ করতো যে সুন্দর ফুলগুলো ধরে দেখে। তখন গিল বলে তোমার ছবি তুলে দিচ্ছি, একটু হাসো। ভূত বলে ভয়ঙ্কর ভূত কখনো হাসে না। গিল বলে আমি শুনেছি হায়ার র্যাঙ্কিং এর উচ্চ প্রজাতির ভূতরা হাসতে পারে এবং ছবি তোলার জন্য ভালো পোজ দিতে পারে। এই শুনে ভূতটা সুন্দর পোজ দিয়ে ছবি তোলে। পুরো পার্কে ঘুরে এত ছবি তুলে যে একদম হাঁপিয়ে যায়। গিল বলে দেখো ছবিগুলো ভালোই এসেছে। ভূত বলে কিন্তু এটা তো আমি না, আমার দুটো শিং আর দুটো পাখা আছে। এই বলে নিজের ছবি এঁকে দেখায়। গিল বলে দেখেই মনে হচ্ছে তুমি খুব সুন্দরী আর ফেমাস, তোমার বন্ধুরা তোমাকে কি নামে ডাকে? ভূত তার চালাকি বুঝতে পেরে একটা ভুল নাম বলে। গিল সেই নাম শুনতেই নাম ধরে ডেকে বলে সিউনজির বডি থেকে বেরিয়ে যাও। ভূত বলে আমি জানতাম, তাই ভুল নাম বলেছি। এরপর দিন গিল একটা খুশির খবর জানায়, তা হচ্ছে ভূতের একটা ইচ্ছে পূরণ করায়, অর্থাৎ বাউন্সি খেলতে নিয়ে যাওয়ায় সে এখন থেকে সিউনজির বডিতে 30 মিনিট কম সময় থাকবে। আগে যেখানে 3 ঘন্টা ধরে থাকতো এখন থাকবে 2.5 ঘন্টা। এই শুনে আরা বলে আজকে এমন কিছু করব যাতে খুশি হয়ে ভূতটা আরো 30 মিনিট কমিয়ে নিবে। তার আইডিয়া ছিল সেই রাতে ভূতকে পার্টিতে নিয়ে যাওয়া। সে গিলের বন্ধু হুইবিয়মের সাথে এনজয় করছিল, আর এদিকে ভূতটা এক মেয়েকে ধরে জিজ্ঞেস করে এত সুন্দর আইলাইনার কোথা থেকে কিনলে। এরপর গিল দেখে একটা লোক তার হাত ধরে টানাটানি করছে। লোকটা ছিল ইয়ংসিক নামের সেই ছেলেটা যার সাথে গিল ধাক্কা খেয়েছিল কয়েকদিন আগে। ইয়ংসিক জিজ্ঞেস করে এই মেয়েটা তোমার কি হয়? গিল বলে ও আমার গার্লফ্রেন্ড। এই শুনে মেয়েটার দিকে অদ্ভুতভাবে তাকিয়ে চলে যায়। পরদিন সিউনজি দেখে আরা হুইবিয়মের সাথে দুষ্টুমি করছে। গিলকে বলে ওরা দুজন বন্ধু হলো কবে? আসলে গতকাল রাতের পার্টির কথা তো তার মনেই নেই। তখন ইয়ংসিক আসে তাদের শপে, আবারও অদ্ভুতভাবে তাকিয়ে একটা ক্যান্ডি কিনে বেরিয়ে যায়। এবার গিল তাকে থামিয়ে পরিচয় জিজ্ঞেস করে। ইয়ংসিক বলে এই মেয়েটার সাথে যে আরো একটা কিছু রয়েছে তা আমি জানি। আমি মন্ত্রপুত দড়ি ঝুলিয়ে চেক করেছি, দূর থেকে ফলো করেছি। যতবার তাকে ধরতে গিয়েছি তুমি চলে এসেছিলে, একমাত্র আমিই পারবো তাকে মুক্তি দিতে। গিল বলে আপনি ভুল করছেন, এমন কিছুই ওর সাথে নেই। রাতে ভূতটা বলে ইয়ংসিক হচ্ছে একজন তান্ত্রিক, তার পূর্বপুরুষরাও চেষ্টা করে ব্যর্থ হয়েছে, সে আমাকে তাড়াতে পারবে না। পরদিন সিউনজি ক্লাসে যাওয়ার সময় গিল বলে ফেরার পথে আমাকে কল দিও, তোমাকে আনতে যাব। এই শুনে সিউনজি বেশ খুশি হয়। সেদিন বাড়ি ফেরার পথে একটা মেয়ে তাকে জুতোর ফিতা লাগিয়ে দিতে বলে। এরপর খুশি হয়ে একটা ক্যান্ডি খেতে দেয়। সে বাসে উঠে ক্যান্ডি খেয়ে ঘুমিয়ে পড়ে। তখন ইয়ংসিক এসে তার পাশে দাঁড়ায়। ওইদিকে গিল আর সাংসু তাদের দোকানে ছিল। তখন গিলের মনে পড়ে সিউনজি বলেছিল ফেরার পথে কল করবে, কিন্তু এত রাত হয়ে যাওয়ার পরেও এখনো কল করেনি। সাংসু ট্র্যাকিং অ্যাপে দেখে তার মেয়ে ভুল পথে যাচ্ছে। এই দেখে গিল তার মোবাইলটা নিয়ে জলদি বেরিয়ে পড়ে। ততক্ষণে ইয়ংসিক সিউনজিকে নিয়ে চলে এসেছে। তাকে বেঁধে ক্যামেরা অন করে ভূত ছাড়ানোর কাজ শুরু করবে। তখন সিউনজির বডিতে ভূতটা চলে এসেছিল। ইয়ংসিক বলে তোকে তাড়িয়ে আমি বংশের নাম উজ্জ্বল করব। তখন গিল এসে তাকে মেরে অজ্ঞান করে ফেলে। এরপর বাড়ির দিকে রওনা হয়। তখন ভূতটা তার অতীতের সব ঘটনা বলতে শুরু করে।
করে। আজ থেকে প্রায় 170 বছর আগে, সালটা ছিল 1855। গ্রামে শুরু হয়েছিল মরণব্যাধি রোগ আর খাদ্য সংকট। একদিন একটা মাছ কুড়িয়ে পেয়ে জলদি বাড়ি নিয়ে যাই অসুস্থ বাবা আর বোনকে খাওয়ানোর জন্য। তবে ততক্ষণে তাদের মৃত্যু হয়ে যায়। মাত্র 20 বছর বয়সেই আমি হয়ে যাই অনাথ, পরিবারহীন। গ্রামের মহামারী রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য একজন ওঝা ডাকা হয়। সে জানায় একটা জীবন উৎসর্গ করতে হবে। তবে স্বাভাবিকভাবেই কেউ রাজি ছিল না নিজের জীবন দিয়ে দিতে। তাই গ্রামের সবাই মিলে টার্গেট করে আমাকে। গরিব আর অনাথ হওয়াতে কেউ আমাকে বাঁচাতে আসেনি। আমাকে জীবন্ত পুড়িয়ে ফেলা হয়। এক দয়াশীল পরিবার আমার ছাইগুলো মাটির হাড়িতে করে পুঁতে রাখে। আমার আত্মা সেই অন্ধকার হাড়ির মধ্যে দিন কাটায়। ধীরে ধীরে সমস্ত দুঃখ কষ্ট কমতে লাগলো। এভাবে 100 বছর অতিক্রম করলে সবকিছু ভুলে আমি শান্তিতে থাকতে পারতাম। তবে অর্ধেক সময়ে, অর্থাৎ 50 বছর থাকার পর একদিন সিউঞ্জির পরদাদি হাড়িটা খুঁজে পায়। ছাইগুলো ফেলে দিয়ে ধুয়ে মুছে কিমচি সংরক্ষণ করার জন্য পুঁতে রাখে। সেই পাত্রটা ছাড়া আর কোথাও যাওয়ার জায়গা ছিল না। তাই বাধ্য হয়ে তার শরীরে ঢুকে পড়ি। প্রচন্ড রাগ আর ক্ষোভে সবাইকে জ্বালাতন করতাম। তার পেটে থাকা সন্তানের শরীরে ঢুকে পড়ি। এভাবে এক এক করে সিউঞ্জি পর্যন্ত পৌঁছাই। ওঝাতান্ত্রিকরা সিউঞ্জিকে দেখেই বুঝে ফেলতো তার ভেতরে একটা অসহায় আত্মা রয়েছে। আমাকে ধরতে পারলে অনেক কষ্ট দিবে। তাই নিজেকে ভয়ঙ্কর ভূত হিসেবে প্রেজেন্ট করতাম। যদি সামনের পূর্ণিমার আগে সেই মাটির হাড়িটায় প্রবেশ করতে না পারি, তাহলে আমার কষ্টকর স্মৃতিগুলো নিয়ে অন্ধকারে ঘুরে বেড়াতে হবে। এজন্যই সব সময় সেই হাড়িটা খুঁজে বেড়াতাম। সেই হাড়িতে বাকি 50 বছর কাটাতে পারলে সব দুঃখ কষ্ট ভুলে চির শান্তিতে শূন্যে মিলিয়ে যাব। বাড়ি ফিরে ভূতটা অপেক্ষা করে 2 দিন পরের পূর্ণিমার জন্য। আর এই 2 দিন হচ্ছে মানুষের শরীরে অবস্থান করার শেষ দিন। ভাবে পেইনফুল মেমোরিজ নিয়ে আজীবন ঘুরে বেড়াতে হবে পৃথিবীতে। তবে গিলের পরিকল্পনা ছিল অন্য। সে সাংসুর থেকে সিউঞ্জির দাদির বাড়ির ঠিকানা নেয়। এরপর বেরিয়ে পড়ে সেই বাড়ির উদ্দেশ্যে। বহু পথ পাড়ে দিয়ে চলে আসে প্রত্যন্ত এক অঞ্চলে। জঙ্গলের মধ্যে খুঁজে পায় সেই পরিত্যক্ত বাড়িটা। সারাদিন ঘোরাঘুরি করে কোথাও মাটির হাড়িটা পায় না। সারা রাত ধরে খুঁজতে থাকে। এদিকে এখন আর তার ইচ্ছে নেই দোল খাওয়ার। মন খারাপ করে শুধু চাঁদের দিকে তাকিয়ে থাকে। পরদিন সকালে গিল দেখে একটা পাখি সেখানের এক পাথরের উপর বসে কিছু একটা ইশারা করছে। এই দেখে পাথরটা সরিয়ে সেখানে ঘুরতে শুরু করে আর পেয়ে যায় সেই মাটির হাড়িটা। সেটা নিয়ে জলদি ছুটে যায় বাড়ির উদ্দেশ্যে, কারণ আজকেই হচ্ছে পূর্ণিমার রাত। রাতের বেলা শেষবারের মতো সেজে গুজে আর মাথায় হাত বুলিয়ে বেরিয়ে পড়ে। আর আজ তার পছন্দের কেকটা রেখে দিয়ে অন্য একটা নেয়। সেই মেয়েটা প্রথমবারের মতো তার পছন্দের কেক পেয়ে খুব অবাক হয়ে যায়। যাওয়ার সময় দোকানের ছেলেটাকে ধন্যবাদ জানায়। সাংসু বলে, এতটা বছর তোমার পেছনে ছুটাছুটি করতে করতে বুঝতেই পারিনি আমার এত বয়স হয়েছে। নিজেকে খুব ইয়াং আর এনার্জেটিক মনে হতো। তখন ভূত কল্পনা করে ছোট থেকে এই পর্যন্ত এই মানুষটাকে সে নিজের বাবার মতো মনে করেছে। আর আজ এই সব কিছু ছেড়ে চলে যেতে হবে। সে বলে শীঘ্রই এই জায়গার দাম বৃদ্ধি পাবে। বাড়িটা বিক্রি করে অনেক প্রফিট হবে। সিউঞ্জিকে ফ্রান্সে পড়তে পাঠাবেন আর আপনি নিজের স্বপ্নটা পূরণ করবেন। পুরো পৃথিবী ঘুরে দেখবেন। আমি এখন চলে যাব। যাওয়ার আগে গিলকে খুব দেখতে ইচ্ছে করছে। ঠিক তখনই গিল উপস্থিত হয়। তাকে নিয়ে আসে তার পছন্দের সেই ফ্লাওয়ার গার্ডেনে। এরপর সেই হাড়িটা বের করে, যা দেখে তার চোখে পানি চলে আসে। বলে, এত কষ্ট কেন করলে? গিল বলে, আমি চাই তোমার ভালো হোক। কারণ যখন আমার ঘুম পেত তখন তুমি নিজে ঘুমের অভিনয় করে বাড়ি চলে আসতে। এছাড়া গাছে পানি দিতে। কোনো ভয়ঙ্কর ভূত এসব করতে পারে না। তুমি ছিলে খুব ভালো একজন মানুষ, যে নিজের পরিবারের জন্য খাবার জোগাতে। গ্রামের মানুষদের কারণে আজ তোমার এই পরিণতি। 100 বছর ধরে অতীতের কষ্টকর স্মৃতিগুলো বহন করে আসছো। এই শুনে সে কান্নায় ভেঙে পড়ে। কখনো ভাবেনি এমন একজন মানুষ পাবে, কেউ তার কষ্ট বুঝে তার জন্য এত কিছু করবে। শেষমেশ তার নামটা বলে দেয়। বলে, আমার নাম মুনিয়াং। গিল বলে, তাহলে এখন প্রস্তুত হয়ে যাও গন্তব্যে যাওয়ার জন্য। মুনিয়াং দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরে। পরম করুণার স্বরে তাকে কৃতজ্ঞতা প্রকাশ করে। এরপর গিল তার নাম ধরে ডেকে হাড়ির মধ্যে যেতে বলে। গিল আমাদের বলে, মুনিয়াং হাড়িতে চলে যাওয়ার পর সিউঞ্জি হায়ার স্টাডির জন্য ফ্রান্সে চলে যায়। তাকে আমরা এয়ারপোর্টে বিদায় জানাই। আর নিজের একটা ছোট্ট বেকারি শপ খুলে। আর মিস্টার সাংসু তার প্রপার্টি বিক্রি করে বিশ্ব ভ্রমণে বেরিয়ে পড়ে। এদিকে আমি ক্ল গেমের স্কিল ব্যবহার করে সমুদ্র বন্দরের ক্রেন তোলার চাকরি পেয়ে যাই। তার বেশ কয়েক বছর পর সিউঞ্জি দেশে ফিরে আসে। সে বলে, প্রথম দিন গিলকে দেখেছিলাম ভাঙা বোতল তুলে রাখতে। এরপর তাকে শপে দেখে কথা বলার জন্য দামি একটা উপহার নিয়ে যাই। বিচে যাওয়ার দিন আরা যেতে চাইছিল, তবে তাকে রেখেই চলে যাই গিলের সাথে একা সময় কাটানোর জন্য। সিনেমা হলে আমি তার হাত ধরতে চেয়েছিলাম। এয়ারপোর্টে বিদায় জানিয়ে সবাই চলে যাওয়ার পর আবারও পেছন ফিরে দেখেছিলাম তাকে। এই বলে সে গিলের নাম্বারে ফোন করে কথা বলে। দেখা যায় গিল যত্ন করে রেখেছে মুনিয়াংয়ের হাড়িটা। আর এখানেই গল্পটার সমাপ্তি ঘটে।